হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল। তোমরা এতক্ষণে সবাই জেনে গেছো যে ডাব্লিউপি কনস্টেবল তার নোটিফিকেশন বেরিয়ে গেছে এবং হিউজ পরিমাণ ভ্যাকান্সি। প্রথমে 10,000 ছিল, সেটা এখন 11,000 প্লাস হয়ে গেছে। এছাড়া কেপি কনস্টেবল বা কলকাতা পুলিশের কনস্টেবলের নোটিশ কিছুদিন আগে বেরিয়ে গেছে। কিন্তু যেটা ওখানে মজার বিষয় হচ্ছে, ডাব্লিউবিপি কনস্টেবলে কিন্তু পরীক্ষার ব্যাপক পরিবর্তন হয়ে গেছে। ওখানে যেমন আগে প্রিলিমস এর পরীক্ষা হতো, সেই প্রিলিমসটা আর হচ্ছে না, ডাইরেক্ট মেন থেকে শুরু হচ্ছে। অর্থাৎ 85 নম্বরের বলতে পারো ওটাকে মেন, তারপরে তোমার পিএমটি ফিজিক্যাল মেজারমেন্ট, দৌড় এইসব হবে। তারপরে যদি তুমি ওখানে পাস করে যাও তারপরে তোমার ইন্টারভিউ। কিন্তু কেপি কনস্টেবলে প্রিলিমিনারি থেকে শুরু হচ্ছে, যেটা আগে কেপি কনস্টেবল বা ডাব্লিউপি কনস্টেবলে হতো। কিন্তু এখানে আমাদের যেটা একটা ক্রিটিক্যাল পার্ট রয়েছে সেটা হচ্ছে ইংলিশ, এবং এখানে ইংলিশটাই অনেকটা কি করে দিয়েছে, ইংলিশটাতে নাম্বারটা কিন্তু অনেকটাই কমিয়ে দিয়েছে, বিশেষ করে ডাব্লিউবিপি কনস্টেবলে। কেপি কনস্টেবলে তো 10 নম্বর ছিলই, সেটা আগের বছরে আমরা দেখেছি। কিন্তু আমাদের সব থেকে যেটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে যে ইংলিশটাকে আমরা ভালোভাবে প্রস্তুতি নেব না, কারণ তোমাদের অনেকেরই মনে হবে যে এখানে 10 নম্বর আছে, আমি ব্যাপারটা স্কিপ করে যাই, ইংলিশটা একটু কঠিন সাবজেক্ট, অত আমি পড়তে পারবো না। কিন্তু এখানেই ছাত্রছাত্রীরা তোমরা সব থেকে বেশি ভুল করবে। কেন ভুল করবে? কারণ তোমরা কি দেখে আসছো যে চাকরির পরীক্ষায় একটা নাম্বার মানে অনেক। এখানে ইংলিশে 10 নাম্বার রয়েছে, তুমি যদি একেবারে এই 10 নাম্বার পুরোটা স্কিপ করে যাও তাহলে কিন্তু তোমার বিপদ হতে পারে, তুমি মেরিট লিস্টে স্থান নাও পেতে পারো। তাহলে এখানে যে 10 নম্বর রয়েছে, সেই 10 নম্বরের যে স্ট্র্যাটেজি, পারফেক্ট স্ট্র্যাটেজি বা মাস্টার প্ল্যান বলতে পারো, সেটা আমি তোমাদের আজকে দেব। এখানে যেহেতু 10 নম্বর রয়েছে, আমি কিন্তু এটা শুধুমাত্র বারবার করে বলে রাখছি, শুনে নাও, এই যে স্ট্র্যাটেজিটা আমি তোমাদের দিচ্ছি এটা শুধুমাত্র ডাব্লিউবিপি কনস্টেবল এবং কেপি কনস্টেবলের জন্য, অন্য কোনো পরীক্ষার জন্য এই স্ট্র্যাটেজিটা প্রযোজ্য নয়, সেটা ভালো করে আগে শুনে নাও। তাহলে যারা ডাব্লিউবিপি কনস্টেবল এবং কেপি কনস্টেবল পরীক্ষা দেবে তাদের ইংরেজি নিয়ে বেশি মাথা ঘামানোর কারণ নেই। তোমরা একটা মহাভারতের মতো সিলেবাস সামনে রাখলে বা একটা এত মোটা বই, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ইংলিশের বই খুলে বসলে কোনো প্রয়োজন নেই। তোমরা দেখবে বিভিন্ন জায়গায় একদম পুরো সিলেবাসের মহাভারত ব্যাখ্যা করা হচ্ছে। তোমরা এখানে কিন্তু কোনো এমটিএস পরীক্ষা দিচ্ছ না বা পিএসসি ক্লার্কশিপ দিচ্ছ না। এটাকে কিন্তু আগে তোমাদের ভালো করে মাথায় ঢুকিয়ে রাখতে হবে। কেন ঢুকিয়ে রাখতে হবে? আমি কেপি কনস্টেবলের যে প্রিভিয়াস ইয়ারের পেপারটা ছিল সেটাকে অ্যানালিসিস করে তোমাদের বুঝিয়ে দেবো যে কেন তোমাদের এখানে খুব বেশি পড়ার প্রয়োজন নেই, কিন্তু আবার একদম স্কিপ করে গেলেও সেটা খুব বোকামো হবে। তাহলে স্ট্র্যাটেজিতে যাওয়ার আগে আগে কেপি কনস্টেবলের আগের বছরে কি এসেছিল দেখা যাক। সেখানে ভোক্যাব পার্ট থেকে কি কি এসেছিল? প্রথমে আমাদের এসেছিল সিনোনিম, সিনোনিম থেকে 3টে প্রশ্ন এসেছিল। এরপরে অ্যান্টোনিম, অ্যান্টোনিম থেকে 2টো প্রশ্ন এসেছিল। অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন থেকে এসেছিল 4টে প্রশ্ন। এরপর এসেছিল ফ্রেজাল ভার্ব, ফ্রেজাল ভার্ব থেকে এসেছিল 1টা প্রশ্ন। তাহলে এই টোটাল মিলিয়ে তোমাদের 10 নম্বরের পরীক্ষায় এসেছিল। এটা কোথায় এসেছিল? কেপি কনস্টেবলের প্রিভিয়াস ইয়ারে। তাহলে আমরা এখানে কি দেখতে পেলাম? আমরা এখানে কি দেখতে পেলাম যে 10 নম্বরের পরীক্ষা বলে প্রিভিয়াস ইয়ারে কি করেছে, একটাও গ্রামাটিক্যাল পার্ট থেকে প্রশ্ন দেয়নি, সমস্তটাই ভোক্যাব পার্ট থেকে প্রশ্ন দিয়েছে এবং একদম বেসিক লেভেলের প্রশ্নগুলো দিয়েছে। কিন্তু আমরা কি করব? একটা এত মোটা গ্রামারের বই খুলে বসে পড়বো? কোনো প্রয়োজন নেই। আমি যে স্ট্র্যাটেজিটা তোমাদের দিচ্ছি এই স্ট্র্যাটেজি তোমাদের কেউ দেবে না। খুব ভালো করে মন দিয়ে শুনে নাও কি কি তোমাদের করতে হবে, কি কি তোমাদের করতে হবে না। প্রথমেই যেটা মাথা থেকে দূর করে ফেলো যে আমি একদম ইংলিশের প্রস্তুতি নেব না, এই মাথা থেকে এটাকে একদম বের করে ফেলো। 10 নম্বর আছে বলে এটা আমি একদমই পড়বো না, যতই তুমি ইংলিশটাকে ভয় পাও না কেন, পড়তে তোমাকে হবেই। ক্লিয়ার? তাহলে একদম পড়বে না, এই জিনিসটাকে মাথা থেকে বের করো। পড়তে হবে, কারণ 10 নম্বর মানে এটা অনেক। চাকরি পাওয়া না পাওয়ার ক্ষেত্রে এইটা দেখবে তখন ওখানে ডিফারেন্স ক্রিয়েট করে দিয়েছে। ক্লিয়ার? তাহলে আমরা কি জানি, ইংলিশে 2টো পার্ট থাকে, এক হচ্ছে গ্রামাটিক্যাল পার্ট আর এক হচ্ছে ভোক্যাব পার্ট। কিন্তু আমরা কেপি কনস্টেবলে কি দেখতে পেয়েছি? গ্রামাটিক্যাল পার্ট থেকে একটাও প্রশ্ন আসেনি। তার মানে কি এইবারেও আসবে না বা ডাব্লিউপি কনস্টেবলও আসবে না? এইটা ভাবাটা বোকামি। কিরকম আসবে, কিভাবে আসবে, সেটা আমরা ইন ডিটেলে অ্যানালিসিস করব। এবং প্রথমেই এই যে ভোক্যাব পার্ট রয়েছে এর সাথে আমরা আরো 3টে বিষয় অ্যাড করব। এক হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, 2 হচ্ছে ইডিয়মস, 3 হচ্ছে কি স্পেলিং। এবং সব থেকে ভালো মোস্ট ইম্পর্টেন্ট যেটা কথা, ভোক্যাব পার্ট
এগুলোই তো মোটামুটি হয়। 5000 10,000 ভোক্যাব পড়ার কোনো প্রয়োজন নেই। ভালো করে শুনে রাখো, একদম টু দ্য পয়েন্ট, মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো 10 স্ট্যান্ডার্ডের পরীক্ষায় আসে, বিভিন্ন পরীক্ষায়, সেগুলো করলেই মোর দ্যান এনাফ। বুঝতে পেরেছো? তোমরা বিভিন্ন বই খুলবে, সেখানে দেখবে ইডিয়মস 3000, ওয়ান ওয়ার্ড 2500, সিনোনিম অ্যান্টোনিম 10,000। এত পড়ার কোনো প্রয়োজন নেই। ভালো করে শুনে রাখো, 10 নম্বর আছে, একদম ছেড়ে আসবো না, কিন্তু সঠিক প্রিপারেশন নেব, স্মার্ট প্রিপারেশন নেব, যাতে অন্তত আমি 5-6 নাম্বার ওখানে পেয়ে আসতে পারি। ভালো করে শুনলে, 10 স্ট্যান্ডার্ড যে সমস্ত পরীক্ষাগুলো হয়েছে, শুধুমাত্র যদি সেই ভোক্যাবগুলোই তোমরা পড়ে যাও এবং ইডিয়মস আর ওয়ান ওয়ার্ড কিছু সরি ইম্পর্টেন্ট তোমরা পড়ে যাও, দ্যাট ইজ মোর দ্যান এনাফ। ইম্পর্টেন্ট তোমরা কিভাবে বুঝবে? তোমরা একটু বিভিন্ন কোয়েশ্চেন পেপার দেখবে, বা যদি আমি চেষ্টা করছি যে একটা ব্যাচ অন্তত 1-1.5 মাস পরে লঞ্চ করার, যেহেতু এখন পিএসসি ক্লার্কশিপের জন্য আমার অনেকগুলো ব্যাচ চলছে, আমি টাইম পাচ্ছি না। আমি চেষ্টা করব একটা ব্যাচ লঞ্চ করার একটু পরে, এখন নয়। কিন্তু তোমাদের আমি ইউটিউবে কিছু ভিডিও দেবো গ্রামাটিক্যাল পার্টের, বিশেষ করে ভোকাব পার্টেরও দেওয়ার চেষ্টা করব, যাতে তোমরা একটা ইম্পর্টেন্ট কোনগুলো হতে পারে সেটা তোমরা বুঝতে পারো। আবারও বলছি, ভোক্যাব পার্ট থেকে বা গ্রামাটিক্যাল পার্ট থেকে, আগে ভোক্যাবটা বলে নিই, খুব বেশি পড়ার কিন্তু কোনো প্রয়োজন নেই, কারণ এখানে তোমাকে মহাভারত পড়তে বলা হয়নি, এখানে জাস্ট তোমাকে টু দা পয়েন্ট পড়তে হবে। তাই বলছি কি, কোনো পরীক্ষায় সফল হতে গেলে তার সিলেবাসটা কি বলছে সেটা আমার জানা উচিত। এখানে আমি দেখে নিয়েছি যে ইংলিশের সিলেবাস রয়েছে, আমি একটা পুরো মোটা গ্রামারের বই পড়তে শুরু করলাম, মোটা ভোক্যাবের বই পড়তে শুরু করলাম, ওতে কিচ্ছু হবে না, তুমি কিচ্ছু করতে পারবে না। তোমার কি হবে, অন্যান্য সাবজেক্ট গুলো হ্যাম্পার হয়ে যাবে, যেখানে অনেকটা বেশি মার্কস রয়েছে। এখানে তোমার অঙ্কে বেশি জোর দেওয়া উচিত আমার মতে, কারণ ওখানে 50 নাম্বার রয়েছে। তাহলে ইংলিশটাতে একদম জোর দেব না তা না, জোর দেব, কিন্তু বুঝে বুঝে টু দা পয়েন্ট, স্মার্ট স্ট্র্যাটেজি অনুযায়ী জোরটা আমাকে দিতে হবে। তাহলে তোমরা এখানে এই যে টপিক গুলো রয়েছে তার শুধুমাত্র মোস্ট ইম্পর্টেন্ট পার্ট গুলোকে পড়বে, যেগুলো একদম বেসিক, বিভিন্ন পরীক্ষায় প্রশ্নে আসে, সেইগুলোও যদি করতে পারো সেটাও দেখবে তোমাদের মোর দ্যান এনাফ। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে ভোক্যাব পার্ট। এরপরে আমরা চলে যাব গ্রামার পার্টে। আমরা কি দেখেছি যে আগের ইয়ারে কেপি কনস্টেবলে যখন 10 নম্বর ইংলিশে করে দিল, সেখানে একটাও কি করেনি, গ্রামার থেকে প্রশ্ন আসেনি। তার মানে কি গ্রামারটাকে আমরা একদম স্কিপ করে যাব? তাহলে আরো এটা বোকামো হবে, কারণ এইবারে ডাব্লিউবিপি তে দেখা গেল 2-3 নম্বর গ্রামার দিয়ে দিয়েছে, কেপিতেও দেখা গেল 2-3 নম্বর বা 4 নম্বর দিয়ে দিয়েছে। তখন আমরা কি করব? তখন আমরা কি করব, শুধুমাত্র গ্রামাটিক্যাল পার্টের বেসিক গুলো পড়বো। আবারও কি বলছি, তোমরা কি জানো যে গ্রামাটিক্যাল পার্টের যে ইংলিশ রয়েছে, যে বিশেষ করে যে পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা বা এসএসসি এমটিএস এর পরীক্ষায়, বা আগের বারে যেমন ইংলিশের কেপি ডাব্লিউপি কনস্টেবল বা এক্সাইজে অনেকটা নাম্বার ছিল, তখন যেভাবে আমাদের পড়তে হতো, ডাব্লিউবিপি কনস্টেবল আর কেপি কনস্টেবলে কিন্তু সেইভাবে পড়তে হবে না। এবং যারা অন্যান্য পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তারা যে অ্যাডভান্স লেভেলের পড়ছো সেটা পড়লেই এখানে কভার হয়ে যাবে। কিন্তু যাদের ফোকাস শুধুমাত্র ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল, এই ক্লাস কিন্তু শুধুমাত্র তাদের জন্য। আমি বারবার করে বলছি, এই স্ট্র্যাটেজিটা কিন্তু অন্য কোনো পরীক্ষাতে কাজে লাগাবে না। গ্রামাটিক্যাল পার্টে আমাদের একদম বেসিক জিনিসগুলো শুধু করে গেলেই যথেষ্ট। ফার্স্ট যেটা ছাড়া ইংলিশ সম্ভব নয়, সেটা কি আমরা জানি, ভার্ব অ্যান্ড টেন্স। এই ভার্ব অ্যান্ড টেন্সটাকে আমরা ভালো করে পড়বো, কারণ কেন, ভার্ব অ্যান্ড টেন্স যত আমরা ভালো করে জানবো, তত ভালো ইংলিশ গ্রামার সম্পর্কে আমাদের নলেজটা তৈরি হবে, আমরা বুঝতে পারবো যে কোন জিনিসটা কিভাবে ফাংশন করছে। তাই এই জিনিসটা সে সিলেবাসে 1 নাম্বার থাকুক বা 10 নম্বর থাকুক বা 50 নাম্বার থাকুক, আমাদের ভালোভাবে পড়তেই হবে। ক্লিয়ার? কিন্তু যে জিনিসগুলো একদম বেসিক পড়বে, সেটা কি, বেসিক যেগুলো পড়বে সেটা হচ্ছে কি সিনট্যাক্স অ্যান্ড এরর। এই জিনিসগুলো, এরর আর সিনট্যাক্স, এর কিন্তু প্রচুর অ্যাডভান্স লেভেলের কনসেপ্ট রয়েছে, সেই কনসেপ্টগুলো কিন্তু পড়লে হবে না। তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে সিনট্যাক্স আর এররের ক্লাস। আমি তোমাদের বিশেষ করে ডাব্লিউবিপি আর কেপির কিছু ক্লাস দেবো, গ্রামাটিক্যাল ক্লাস, যেখানে আমি তোমাদের বেসিক মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্টগুলো করিয়ে দেবো, যাতে তোমাদের ডাব্লিউবিপি আর কেপি কনস্টেবলে ইংলিশটা নিয়ে বিশেষ করে গ্রামাটিক্যাল পার্টে কোনো সমস্যা না হয়। আর যেটা আমি বললাম, 1-1.5 মাস পর আমি চেষ্টা করছি যদি একটা ব্যাচ খোলা যায়, তোমরা কমেন্ট করবে তোমাদের কি প্রয়োজন, ঠিক আছে? তাহলে সিনট্যাক্স আর এরর, এখানে কিন্তু কোনো অ্যাডভান্স লেভেলে যাওয়ার দরকার নেই। বারবার করে বলছি, সিনট্যাক্স অ্যান্ড এরর শুধুমাত্র বেসিক যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো পড়লে দ্যাট ইজ মোর দ্যান এনাফ।
ক্লিয়ার? এবং তিন নম্বরে কি যে জিনিসটা আমাদের পড়তে হবে, আর্টিকেল আর প্রেপোজিশন। আর্টিকেল আর প্রেপোজিশন কি শুধুমাত্র কার আগে কি আর্টিকেল বসে এই সামান্য জিনিসটা করলেই এনাফ। আর প্রেপোজিশন কি কনসেপচুয়াল প্রেপোজিশন, আমার চ্যানেলে আর্টিকেল প্রেপোজিশনের পুরো ইন ডেপথ ক্লাস আছে, অত কিন্তু করার দরকার নেই, জাস্ট শুধু বেসিক জিনিসগুলো পড়ে চলে যাবে, দ্যাট ইজ এনাফ। আর্টিকেলের প্রথম ক্লাসটা দেখে নেবে এবং প্রেপোজিশন কনসেপচুয়াল প্রেপোজিশনের প্রথম 2-3টে ক্লাস দেখে নেবে, দ্যাট ইজ মোর দ্যান এনাফ। আবারও বলছি, এখান থেকে কোনো জিনিসের ইন ডেপথ পড়ার কোনো প্রয়োজন নেই। এই জিনিসটাকে বারবার করে আমি কেন বলছি, কারণ তোমাদের বার্ডেন বা বোঝাটাকে কমানোর জন্য। কারণ তোমরা যদি ইংলিশের একদম অ্যাডভান্স লেভেলে চলে যাও, দেখবে তোমাদের যে বিষয়তে সত্যি অ্যাডভান্স লেভেলের পড়া উচিত সেখান থেকে তোমরা স্কিপ করে গেছো, যেখানে অনেকটা নাম্বার সেখানে তোমরা সময় না দিয়ে শুধুমাত্র ইংলিশে মাথা ঘামিয়ে গেছো এবং দেখা গেল পরীক্ষার শেষে তোমার নিটফল 0। তাই ইংলিশটাকে কিন্তু খুব ভালো করে সূক্ষ্মভাবে জেনে পড়তে হবে যাতে তোমাদের কোনো সমস্যা না হয়, এবং এর উপরে আমি ক্লাস দেবো যাতে তোমাদের সমস্যা না হয়। এবং আমরা কি জানি, পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ বেশি কিছু পড়তে হবে না, জাস্ট একটু একটা বেসিক যেটা জানা দরকার পার্টস অফ স্পিচে, যেটা তোমরা জানো, আমার একটা ক্লাস আছে, ওই একটা ক্লাস দেখলেই পার্টস অফ স্পিচ হয়ে যাবে। তাহলে গ্রামাটিক্যাল পার্ট থেকে আবারও বলছি, তোমরা কিন্তু বেশি জিনিস পড়তে যাবে না, হাজারো জিনিস পড়ার দরকার নেই, কম পড়বে, টু দা পয়েন্ট পড়বে, নাম্বার স্কোর করে বাড়ি চলে আসবে। এবং আমি তোমাদের এই কটা টপিকের উপরে আমি তোমাদের বলবো একদম বেসিক জিনিস। অলরেডি আমার যদিও অ্যাডভান্স পুরো ক্লাস করানো আছে, যেগুলো ক্র্যাশ কোর্স গুলো চলছে, সেগুলোও তোমরা দেখতে পারো, তোমাদের গ্রামাটিক্যাল নলেজ অনেকটা স্ট্রং হবে। কিন্তু আমি বিশেষ করে তোমাদের বলছি, ডাব্লিউবিপি কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু একদম বেসিক জিনিস থেকেই তোমাদের প্রশ্ন করা হবে, যেহেতু এখানে মাত্র 10 নম্বর রয়েছে, ওখানে কিন্তু বেশি ডিটেলে যাওয়ার এক্সামিনারদের কাছেও সুযোগ নেই। তারা কিন্তু বেসিক থেকেই এই প্রশ্নগুলোকে তুলবে এবং বেসিক থেকেই তোমাদেরকে কিন্তু প্রশ্নটাকে উত্তর করতে বলবে। তাহলে এই যে টপিকগুলো বলেছি, এই টপিকগুলো যদি তোমরা মোটামুটি বেসিক করে যাও, এখানে এই টপিকগুলো কভার করতে 3 মাস আমি মনে করি এই 10 নম্বর কভার করার জন্য মোর দ্যান এনাফ। তোমরা যদি 3 মাস ভালো করে এই টপিকগুলোকে, বেশি পড়তে হবে না, আবারও বলছি। এবারে তোমরা আমাকে বলবে যে স্যার আপনি তো খালি বলছেন বেসিক বেসিক বেসিক, তাহলে আমরা বুঝবো কি করে কোনটা বেসিক? হ্যাঁ, সত্যিই তোমরা বুঝবে কি করে কোনটা বেসিক, কি করে বুঝবে? প্রথমেই আমি তোমাদের বলবো, আমার চ্যানেলের প্লে লিস্টে চলে যাবে, তোমরা প্রথমেই পার্টস অফ স্পিচের ক্লাস দেখবে, তারপর তোমরা আর্টিকেল প্রেপোজিশনের ক্লাস দেখবে, তারপরে তোমরা ভার্বের ক্লাস, যে ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, ওইসব পড়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। এই যে আমি তোমাকে বললাম ভার্ব অ্যান্ড টেন্স, তোমরা কিন্তু ওই একদম ডিটেলসে চলে যাবে। ভার্ব অ্যান্ড টেন্স মানে কি, তোমরা কি জানো ভার্বের কটা ফর্ম? প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, যেটা তোমরা V1 2 3 4 এইটা নামে জানো, V1 V2 V3 4। ওটা কেন? কারণ এই ভার্বটা টেন্সে বিভিন্ন রূপ নিয়ে বিভিন্ন টেন্সে বিভিন্নভাবে ব্যবহৃত হয়, এবং এই জিনিসটা তোমরা যদি না জানো, তোমরা কি করে ব্যবহার করবে? তাহলে ভার্ব মানে এটা নয় যে তুমি ভার্বের ডিটেলসে চলে গেছো, এটা তোমাদের জানাটা সমস্যা। সিনট্যাক্স মানে কি, আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি যাতে তোমরা বুঝে নাও। টেন্স মানে তোমরা অলরেডি জানো। সিনট্যাক্স আর এরর মানে কি? সিনট্যাক্স মানে কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অর্থাৎ তুমি একটা সাবজেক্টের পর একটা সঠিক ভার্ব বসাতে পারছো কিনা। যদি তুমি একটা সাবজেক্টের পর একটা সঠিক ভার্ব বসাতে পারো, এবং এর কিন্তু অনেক রুলস আছে, তুমি যদি বেসিক জিনিসগুলো জেনে যাও যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, দ্যাট ইজ মোর দ্যান এনাফ। এরর মানেই কি, তুমি একটা সেন্টেন্সকে সঠিক করতে পারছো কিনা। তাহলে ভার্বের পর, এই সাবজেক্টের পর যদি ভার্ব সঠিক না হয়, অটোমেটিক্যালি সেটা এরর হয়ে যাবে। এবং এরর কারেকশনের ক্ষেত্রে আমি বলবো নাউন, প্রোনাউন আর অ্যাডজেক্টিভ আর কনজাংশন, এই চারটের বেসিক জিনিসই এনাফ। মানে 5-6টা করে নিয়ম আমি তোমাদের যখন ক্লাস দেব, অলরেডি আমার ইন ডিটেলে অনেক নিয়মের ক্লাস করানো আছে, কিন্তু অত কিছু পড়ার বারবার বলছি প্রয়োজন নেই। আমি তোমাদের যখন একটা দুটো ক্লাস দেব, তোমরা সেই ক্লাসগুলোকে ভালো করে ফলো করবে, দেখবে ইংলিশটা কিন্তু অতটাও তোমাদের কাছে কঠিন হবে না। ক্লিয়ার? আর পার্টস আর্টিকেল প্রেপোজিশন তোমরা অলরেডি জানো কার আগে কি বসে, আর পার্টস অফ স্পিচ যেটা আমি বলে দিচ্ছি একবার ক্লাস দেখবে। কিন্তু ভোক্যাব পার্টে তোমাদের যেটা বেশি সমস্যা করবে সেটা হচ্ছে সিনোনিম, অ্যান্টোনিম আর এই যে স্পেলিং। স্পেলিং যেগুলো তোমরা দেখবে, স্পেলিংটা তোমাদের আমি একটা স্ট্র্যাটেজি দিয়ে দিই। অনেক স্পেলিং দেখবে 5-6টা লেটার নিয়ে হয়, 4টে-5টা করে। অনেক স্পেলিং দেখবে 7টা 8টা 9টা করে হয়ে যাচ্ছে। তোমরা মোটামুটি 5 থেকে 6টা লেটার নিয়ে যে ওয়ার্ড গুলো তৈরি হয়,
ওই স্পেলিং এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। আবারও কি বলছি, বেশি বড় লেটারের স্পেলিং এ তোমাদের যাওয়ার দরকার নেই, তার মধ্যে থেকেই আসবে। ক্লিয়ার? স্পেলিংটা প্রথমেই করার দরকার নেই। প্রথমে তোমরা যে জিনিসগুলো করবে সেটা তোমরা সিনোনিম অ্যান্টোনিম পড়বে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা ভালো করে পড়বে, এখান থেকে বেশি নাম্বার এসছে ফ্রেজাল ভার্ব। এরপরে ওয়ান ওয়ার্ড আর ইডিয়মস, মোটামুটি আমার ধারণা ওয়ান ওয়ার্ড মোটামুটি ওই 200-250টা, আর ইডিয়মস মোটামুটি 200-250টা করলে সেটা এনাফ। আমি একটা পুরো এর ইম্পর্টেন্ট বিভিন্ন পরীক্ষা ঘেটে বানানোর চেষ্টা করছি, যেটা আমার সত্যি আমি এখন পেরে উঠবো না, আমার 1.5 মাসের 2 মাসের মতো টাইম লাগবে, তারপরে আমি তোমাদের সেটা গাইড করতে পারবো। কারণ 1 মাস বা 1.5 মাসের মধ্যে আমার পক্ষে এই বিষয়ে মাথা দেওয়াটা একটু টাফ, বিশেষ করে কারণ আমি কি, যখন আমি তোমাদের কোনো স্ট্র্যাটেজি দিই তার পিছনে একটা রিসার্চ থাকে। এই যে আমি তোমাদের স্ট্র্যাটেজিটা বলছি, এর পিছনে কিন্তু আমার 3-4 দিনের রিসার্চ রয়েছে, তাছাড়া কিন্তু আমি ভিডিও তোমাদের দিই না। তোমরা দেখবে প্রত্যেকদিন আমি ভিডিও, হাবিজাবি ভিডিও আমি করতে পছন্দ করি না, কারণ আমি যখন একটা ভিডিও করছি আমি চাই এই ভিডিওর মাধ্যমে তুমি যেন কিছু ভ্যালু পাও। তাহলে এই যে ক্লাস, আমি আশা করব তোমরা যারা ডাব্লিউবিপি আর কেপি কনস্টেবলের পরীক্ষার্থী আছো, এই ক্লাস দেখার পর তোমাদের একটা ধারণা ক্লিয়ার হয়ে গেছে। একদম আমি ইংলিশটাকে ছেড়ে দেব না, কিন্তু ইংলিশের আমি বেসিকটা পড়ে যাব, যতটুকু প্রয়োজন ততটুকু পড়ে যাব, যাতে অন্তত আমি 5 থেকে 6 নম্বর স্কোর করতে পারি, যাতে আমার মেরিট লিস্টে নামটা থাকে। তাহলে এই ছিল ইংলিশের পারফেক্ট স্ট্র্যাটেজি। তোমরা ইউটিউবের ওয়েস্ট বেঙ্গলে কোথাও পাবে না এই স্ট্র্যাটেজি। এরপরে হতে পারে, কারণ অনেক সময় আমি দেখেছি প্রাইমারি টেট বা বিভিন্ন টেটের পর আমার কপি করে, ক্লাস কপি করে বিভিন্ন জায়গায় চলে। ক্লিয়ার? তাহলে এই স্ট্র্যাটেজি তোমরা কোথাও পাবে না। যারা বিশেষ করে ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের জন্য পরীক্ষার্থী, তোমরা কিছুদিন ওয়েট করো, আমি তোমাদের জন্য প্রিমিয়াম ক্লাস আনবো এবং সেটা আমি ফ্রিতেই ইউটিউবে প্রোভাইড করব। তখন তোমাদের দেখবে ইংলিশ গ্রামার নিয়ে তোমাদের অনেকটাই সমস্যার সমাধান হয়ে গেছে। কিন্তু এই ভোক্যাব পার্টের ক্লাস আমার করতে ভালো লাগে না, কারণ যে জিনিস মুখস্থ করতে হয় একটা জিনিসের এই মানে, এতে আর কি ক্লাস দেবো। আমি চেষ্টা করছি এর একটা সম্পূর্ণ টু দ্য পয়েন্ট, শুধুমাত্র ডাব্লিউবিপি আর কেপি কনস্টেবলের জন্য পিডিএফ একটা বানানোর। যদি আমি কোনো ব্যাচ ট্যাচ খুলি কিছুদিন পর, তাহলে সেটা আমি তোমাদের সেখানে প্রোভাইড করব। তাছাড়া তোমরা যারা ইম্পর্টেন্ট করে বিভিন্ন জায়গা থেকে মুখস্থ করতে পারবে বই থেকে, তারা করতে পারো। প্রথমেই বিভিন্ন বই থেকে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, তোমরা বিভিন্ন কোয়েশ্চেন পেপার যেগুলো 10th স্ট্যান্ডার্ডে এসছে সেগুলো মুখস্থ করতে পারো। সেগুলো দেখবে অনেকটাই তোমার কাছে হেল্পফুল হবে, যত না তোমার বইতে যেগুলো আছে সেগুলো হেল্পফুল হবে। ক্লিয়ার? তাহলে গ্রামাটিক্যাল পার্ট বলে দিয়েছি, ভোকাব পার্ট বলে দিয়েছি। এরপরে তোমাদের যদি মনে হয় যে তুমি আরো কিছু জানতে চাও, এই জিনিসটা আমি যা যা বললাম তুমি বুঝতে পারলে না, কমেন্ট সেকশনে কমেন্ট করে দেবে। যদি মনে হয় কমেন্টে উত্তর দেওয়ার, কমেন্টে দিয়ে দেবো, এবং যদি দেখি অমনে কমেন্ট এসে গেছে এবং একটা ব্রড ভিডিও বানানোর দরকার আছে, আমি সেটা সেই রকম বানিয়ে দেবো। তাহলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে, না কমেন্ট করলে কিন্তু আমি বুঝতে পারবো না। ক্লিয়ার? তাহলে আশা করছি এই ক্লাসটা তোমাদের হেল্পফুল হবে। যদি হেল্পফুল না হয়, যেগুলো কনফিউশন রয়েছে কমেন্ট করো, আমি চেষ্টা করবো আরো একটা ভিডিওর মাধ্যমে আরো কনফিউশন ক্লিয়ার করার। থ্যাংক ইউ।